নমস্কার, স্পিড নিউজ বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমাদের মধ্যে রয়েছেন খড়গপুর সদরের বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায়। দাদা, আপনাকে স্পিড নিউজ বাংলায় স্বাগত জানাই। সামনেই বিধানসভা নির্বাচন, জেলায় রাজনীতির সমীকরণ কি হতে পারে? প্রথম কথা, আমি শুধুমাত্র বিধায়ক নয়, পশ্চিমবঙ্গের একমাত্র বিধায়ক যিনি পশ্চিমবঙ্গের কাউন্সিলর। তো আপনাদেরকে এইটুকু কারেকশনস করে নেওয়ার জন্য আমি অনুরোধ করব যে আগে যখন পরিচয় দেবেন তখন বলবেন যে, কারণ বিধায়ক এবং কাউন্সিলর, আমার কাছে কাউন্সিলরটা অত্যন্ত বেশি ইম্পর্টেন্ট এই কারণে, কারণ আমাদের যে নির্বাচনের যে স্তর হয়, তো সেখানে পঞ্চায়েত, পৌরসভা, সেখান থেকে উঠে আসার পরে বিধানসভা, বিধানসভা পরে উঠে আসার পরে লোকসভা। ফলে আমাদের দেশেরই যে লোকসভা, বিধানসভা এবং পঞ্চায়েত এবং পৌরসভার যে স্তর, এই তিনটে স্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনারা মানে পশ্চিমবঙ্গের 90% সাংবাদিক আপনারা, যারা শুধুমাত্র আমাকে বারবার পরিচয় দেন যে বিধায়ক হিসাবে, এটাতে আমি লজ্জিত বোধ করি, কারণ যারা কাউন্সিলর হিসাবে আমাকে নির্বাচিত করেছেন, এটা তাদের অপমান করা। তো সেই জন্য যে ভোটাররা আমাকে পৌরসভাতে কাউন্সিলর হিসেবে নির্বাচিত করেছেন, তাদের সম্মানের জন্য বলছি, এরপর থেকে যখনই কখনো পরিচয় দেবেন বলবেন বিধায়ক এবং কাউন্সিলর। জেলায় রাজনীতির সমীকরণ কি হতে পারে? তো সমীকরণে আমি কিছু বিশ্বাস করি না, মানুষ শেষ কথা। সারা পৃথিবীর যে নির্বাচন হয় সেখানে মানুষই শেষ কথা বলেন, মানুষ যা সিদ্ধান্ত নেন সেটা সবাইকে মাথা পেতে নিতে হয়। আর বাকি আপনার ইউটিউব চ্যানেল চালানোর জন্য, টিভিতে চ্যানেলদের টিআরপি বাড়ানোর জন্য রোজ বিতর্ক সভা বসে, আলোচনা হয়, আলোচনায় ঝড় হয়, ফেসবুকে তুফান হয়, হ্যাঁ, আপনার টুইটারেতে প্লাবন বয়ে যায় যে এই হবে, ওই হবে, সেই হবে। বাট আমার মনে হয় যে মানুষ শেষমেশ যে সিদ্ধান্ত নেন, এবং সাংগঠনিকভাবে যদি আপনি শক্তিশালী হন, তাহলে মানুষের যে রায় সেটাকে আপনি সাংগঠনিকভাবে পূর্ণতা দিতে পারবেন। মানে ধরুন, ঘাটাল লোকসভাতে যখন আমি নির্বাচন লড়েছি, যেটা খড়গপুরে আমাকে ফেস করতে হয়নি, খড়গপুরে মানুষ ভোট দিয়েছেন, খড়গপুরকে মানুষ আটকায়নি, পুলিশ এসে খড়গপুরে মানুষকে আটকায়নি ভোট না দেওয়ার জন্য। তৃণমূল কংগ্রেসের সেরকম ক্ষমতা ছিল না খড়গপুরেতে যে মানুষ, তৃণমূল কংগ্রেস ভোটারদেরকে আটকাতে পেরেছিল, সেই জন্য আমরা বিধানসভায় জিতেছি, পৌরসভাতে জিতেছি। কিন্তু ঘাটালেতে পুলিশ ইনঅ্যাক্টিভ ছিল। পুলিশ ইনঅ্যাক্টিভ তো দূরের কথা, পুলিশ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভারতীয় জনতা পার্টির ভোটারদেরকে ভোট দিতে দেয়নি, কেস দিয়েছে, মারধর করেছে, আগুন জ্বালিয়ে দিয়েছে, রাস্তা আটকে দিয়েছে, গ্রাম আটকে দিয়েছে। সেটা সারা ভারতবর্ষের মানুষ লাইভ দেখেছে। আমি তো ফেসবুক লাইভ করেছিলাম, প্রত্যেকটি চ্যানেল ছিল, ভারতবর্ষের সমস্ত চ্যানেল আমার সঙ্গে ছিল, তারাও দেখিয়েছেন। তো এবং ফলে মানুষ ভোট দিতে পারেননি। তো যদি এবারে 2026-এর বিধানসভাতে এই জেলার যে 7টি বা 8টি যে বিধানসভা আছে, তারা যদি ভোট দিতে পারেন তাহলে ভারতীয় জনতা পার্টি জিতবে। যদি ভোট দিতে না পারেন, সাংগঠনিকভাবে এবং পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স, তারা আমরা দেখেছি বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করেন। ঘাটাল লোকসভাতেও সেন্ট্রাল ফোর্স অ্যান্ড ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তারা সমবেতভাবে সাহায্য করেছে, এবং তৃণমূল কংগ্রেসের ক্যাডার হিসাবে পুলিশ ডাইরেক্টলি মাঠে নেমে তৃণমূলে ভোট করিয়েছে। এটাই কি একমাত্র কারণ যে ঘাটাল লোকসভা আপনার পরাজয়ের জন্য? একমাত্র নয়, অন্যতম কারণ। অন্যতম কারণ, একমাত্র তো বলা, আপনি এক বললেন, এটা আমি তো অন্যতম বলবো। অন্যতম এবং একমাত্র কারণ ছিল সেন্ট্রাল ফোর্স অ্যান্ড আপনার কি বলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে যারা এসেছিলেন আধিকারিকরা, অবজারভাররা, তারা সবাই মিলে সমবেতভাবে বিজেপিকে হারানোর চক্রান্ত করেছিলেন। কারণ সেন্ট্রাল ফোর্সকে যদি আপনি দেখে থাকেন, যে সিআরপিএফ এসেছিলেন, যে ডিআইজি ছিলেন গ্রেওয়ালজি আমার সঙ্গে ছিলেন, তিনি যে জঙ্গি মুসলিমরা লুঙ্গি তুলে আগুন জ্বালিয়ে আমাকে ঢুকতেই দিচ্ছিল না। তা আমি তো ক্যান্ডিডেট ছিলাম, আমাকে যদি ঢুকতে না দেয় তাহলে ভোটাররা কি করে ঢুকবে? তখন গ্রেওয়ালজি তাদেরকে না আটকে আমাকে বললেন যে আপনি এখান থেকে ফেরত চলুন, অথচ তার সঙ্গে কিন্তু 3 ব্যাটালিয়ন ফোর্স ছিল। তো ফলে আমি বুঝতেই পেরেছিলাম যে এই সেন্ট্রাল ফোর্সের সঙ্গে মমতা ব্যানার্জি নিশ্চয়ই কোনো টাই আপ হয়ে গেছে। এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতে যখন আমি ইলেকশন
পিটিশন ফাইল করি, তারা আমাকে উত্তর দিয়েছিল যে না, আপনি ভুল বলছেন, ঘাটালেতে ইলেকশন ছিল ফ্রি অ্যান্ড ফেয়ার, কোথাও কোনো অশান্তি ঘটেনি, কোথাও কোনো হিংসা ঘটেনি। অথচ সারা ভারতবর্ষের মানুষ নিজের চোখে দেখেছেন, প্রত্যেকটি চ্যানেলে লাইভে দেখেছেন যে কিভাবে জঙ্গি মুসলিমরা তারা রাস্তা আটকে আটকে গ্রামের মানুষকে ভোট দিতে যেতে দেয়নি, কিভাবে পুলিশ ব্যারিকেড করে রেখেছিল। আপনি দেখেছেন যে পুলিশের সঙ্গেও কিভাবে লড়াই করেছি আমি ওখানে। আপনাকে সবং থানাতেও দেখা গেছে, সবং থানাতে গিয়েও আপনাকে ধর্ণা দিতে এবং রীতিমতো বিক্ষোভ দেখাতে দেখা গেছিল। তো নির্বাচনের আগে, কিন্তু নির্বাচনের দিনের কথা আমি বলছি। অথচ নির্বাচনের আগেই তো পুলিশ, কেশপুরের পুলিশ, সবংয়ের পুলিশ, তারা প্রত্যেকে বিভিন্নভাবে মানুষকে আটকেছে, ভয় দেখিয়েছে, আমাদের কর্মীদেরকে কেস দিয়েছে, থানায় পুরে রেখেছে, জেলে রেখে দিয়েছে। তো ফলে ভোটটা হবে কি করে? এবং সেখানে সেন্ট্রাল ফোর্স অ্যান্ড ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, আমি বারবার বলছি, তারা সমবেতভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাতে হাত মিলিয়ে ভারতীয় জনতা পার্টিকে হারিয়েছে। এবং পুলিশ মমতা ব্যানার্জির ক্যাডার হিসাবে পরিষ্কার মাঠে নেমে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তৃণমূলের হয়ে ভোট করিয়েছে। দাদা, আপনার বিধানসভা খড়গপুর সদর, সেই বিধানসভায় একাধিক দলীয় কর্মসূচি করছেন দিলীপ ঘোষ, সেখানে আপনাকে দেখা যাচ্ছে না, কি কারণ? কে বললো? আপনি চোখে দেখতে পাচ্ছেন না হয়তো, বা আপনার ক্যামেরা পৌঁছতে পারছে না হয়তো। আমি তো প্রত্যেকদিনই কোনো না কোনো প্রোগ্রাম করছি, কারণ আজকে এখানে বেলদাতে এসেছি। আপনাকে দিলীপ বাবুর সঙ্গে একসঙ্গে দেখা যাচ্ছে না। না, দিলীপ বাবুর সঙ্গে একসঙ্গে দেখার দরকার কি আছে? আমার সঙ্গে শুভেন্দুবাবুর সঙ্গে একসঙ্গে দেখা যায়, আমার সঙ্গে সুকান্ত বাবুর সঙ্গে একসঙ্গে দেখা যায়। সুকান্ত বাবুর আমি কি একসঙ্গে প্রোগ্রাম করি 4 বছরে দেখেছেন? খুব কম কয়েকটা প্রোগ্রাম করেছি। আমি সুকান্ত বাবুর বাড়ি গেছি বালুরঘাটে, ওনার হয়ে প্রচার করেছি, ওনার বালুরঘাটে গিয়ে প্রচার করে এসেছি ওনার জন্য। বাট আদারওয়াইজ প্রত্যেকের মতো কাজ করে। ভারতীয় জনতা পার্টি পৃথিবীর সবচাইতে বড় পার্টি। এই পার্টিতে কোনো ব্যক্তিগতভাবে পার্টি হয় না, কোনো ব্যক্তি পূজা হয় না। এই পার্টির কোনো ব্যক্তি নেতা, সর্বোচ্চ নেতা নেই। নরেন্দ্র মোদীজির ওপরেও হলো ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টির যে পতাকা, সেইটা হলো আমাদের নেতা, সেই হলো আমাদের আদর্শ। নরেন্দ্র মোদীজির ওপরে হলো ভারতীয় জনতা পার্টির পতাকা, আমাদের দেশের পতাকা হলো আমাদের আদর্শ, তারই সবচেয়ে সর্বোচ্চ সম্মান। সেটা দেখে আমরা বিজেপি করি। দিলীপ বাবুর এই যে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়া নিয়ে কি বলবেন? এসব নিয়ে কি বলে কি লাভ? সারা পশ্চিমবঙ্গের মানুষ যেটা বলছেন, নতুন করে আমি বললেই যে সেটা ঠিক হবে ভুল হবে তো কোনো মানে নেই। পশ্চিমবঙ্গের মানুষ যা বলার বলে দিয়েছেন। ভারতবর্ষের যারা বাঙালি হিন্দু আছেন তারা যা বলে দিয়েছেন। তো সেটা আপনার চ্যানেলেতে আপনারা দেখুন। আমার কোনো মন্তব্য নিয়ে আপনার চ্যানেলের টিআরপি বাড়িয়ে কিছু লাভ আছে? বর্তমান যিনি জেলা সভাপতি সমিত মণ্ডল, ওনার সঙ্গে সম্পর্ক আপনার কেমন? আমি সেরম ভাবে ওনাকে চিনি না। উনি আমার 2021-এর নির্বাচনে কোন একটি দায়িত্ব পালন করেছিলেন এবং সেই দায়িত্বটা খুব একটা ভালোভাবে পালন করেননি সেই সময়তে, বা এইটুকুই মনে আছে। বাস, বাকি ওনার ছবিটা খুব একটা স্পষ্ট নয়, অস্পষ্ট আমার কাছে। উনি দলের কিভাবে ছিলেন, কিভাবে আছেন ঠিক জানি না ব্যাপারটাতে। আর খড়গপুরে ওনাকে আমি কখনো দেখিনি। আমার 2021-এর নির্বাচনে উনি ছিলেন আমার কোনো একটা এজেন্ট ছিলেন, সেটা খুব অস্পষ্টভাবে ছিলেন, এবং কখনো কোনো কর্মসূচিতে কখনো দেখিনি। দল সিদ্ধান্ত নিয়েছে ওনাকে জেলা সভাপতি করেছে, দলের সিদ্ধান্ত। আর দলের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত, কারণ আমি তো একজন দলের কর্মী। তো ফলে দলের বাইরে গিয়ে কথা বলাটা আমার মনে হয় না কারোর কখনো উচিত। আমিও কখনো বলিনি সে বিষয়ে। আর আমি তো দল করতে এসেছি, ব্যক্তিগত সম্পর্ক তৈরি করতে এখানে আসিনি। একটা দলের হয়ে মানুষ সমাজের জন্য কাজ করতে আসে, সমাজের জন্য সেবা করতে আসে। খড়গপুরে পশ্চিমবঙ্গের মধ্যে সবচাইতে বেশি কাজ আমি এখনো অবধি করেছি। লাস্ট 4 বছরেতে 230 কোটি টাকা দিয়ে খড়গপুরেতে মাটি আন্ডারগ্রাউন্ড ইলেকট্রিফিকেশনের কাজ করেছি। 230 কোটি টাকা, যেটা হয়তো আপনার পুরো মেদিনীপুর জেলায় আপনার যতজন বিধায়ক আছেন তারা সমবেতভাবে এত টাকার কাজ করেননি। জলের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে 140 কোটি টাকা খড়গপুর মিউনিসিপ্যালিটিকে আমি ওখান থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এনে দিয়েছি। আমাদের খড়গপুর স্টেশন নতুনভাবে তৈরি হচ্ছে, তার বাজেট হলো প্রায় 700 কোটি টাকা, তার কাজ চলছে। তো ফলে এই 4 বছরেতে খড়গপুরে নয় করে প্রায় 1000 কোটি টাকার কাজ চেষ্টা করেছি সেন্ট্রাল গভর্নমেন্টের সাহায্যে করার।
মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় রেলমন্ত্রী, মাননীয় জলশক্তি মন্ত্রী, মাননীয় বিদ্যুৎ মন্ত্রী যারা সেন্ট্রাল গভর্নমেন্টে আছেন তারা সাহায্য করেছেন আমাকে। তাদের সাহায্যে, তাদের গাইডেন্সে খড়গপুর বিধানসভা পশ্চিমবঙ্গের মধ্যে সবচাইতে বেশি কাজ করেছে। মানে আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর, শুভেন্দুবাবুর নন্দীগ্রাম এবং দিলীপ বাবুর বাড়ি হলো গোপীবল্লভপুর, সুকান্ত বাবুর বাড়ি হলো আপনার বালুরঘাট, এই সবার থেকে বেশি কাজ হয়েছে খড়গপুরে। আপনি অঙ্ক মিলিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন। এটা আমার কথা তো নয়, আর আমার টাকা নয়। সেন্ট্রাল গভর্নমেন্ট, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় জলশক্তি বিভাগ তার মন্ত্রী, মাননীয় বিদ্যুৎ মন্ত্রী, তারা মাননীয় রেলমন্ত্রী, তারা দিয়েছেন তাদের সাহায্যে এবং তাদের কাছে আমরা খড়গপুরবাসী হিসাবে আমি কৃতজ্ঞ এবং খড়গপুরের মানুষও কৃতজ্ঞ যে এই 4 বছরে খড়গপুরে 1000 কোটি টাকার ওপর কাজ হয়েছে এবং আরো কাজ চলছে। দীঘায় দিলীপ বাবুর জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়া নিয়ে মেদিনীপুর জেলায় দিলীপ বাবুর একাংশ দিলীপ বিরোধী হয়ে উঠেছে আপনাদের দলেরই। বিধানসভা নির্বাচনের আগে এই প্রভাবটা কি বিজেপির উপর পড়বে? আমি আপনার একটা ছোট্ট প্রশ্ন করি, আপনি যখন ভোট দিতে যান তখন কি আপনি ভারতীয় জনতা পার্টির কে মন্ডল সভাপতি, কে জেলা সভাপতি, কে বুথ সভাপতি দেখে আপনি ভোট দিতে যান? না, আপনি ভারতীয় জনতা পার্টি, তার প্রতীক, তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তাকে থেকে ভোট দিতে যান? যেই লোকটা দীর্ঘদিন মেদিনীপুর এলাকায় নেতৃত্ব দিয়ে এসছেন সেই লোকটার বিরুদ্ধে আজকে দিলীপ বিরোধী মন্তব্য একটা উঠছে। আর সেই জায়গায় বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে আপনাদের প্রত্যেকটা ব্লক, আমি যদি নারায়ণগড় ব্লকেরও কথা বলি, এখানটায়ও বেশ কিছুদিন আগে দিলীপবাবু এসে তিরঙ্গা যাত্রা করে গেছেন। সেখানে কিন্তু আপনাদের জেলার সাধারণ সম্পাদক গৌরীশঙ্কর অধিকারী এবং রমাপ্রসাদ গিরি যিনি আছেন ওনাদের কাউকেই দেখা যায়নি। এই একটা বিরূপ মন্তব্য, আমি চাইছি এইটা কি প্রভাব পড়বে? এটা তো ভারতবর্ষ, এখানে অনেক রকম দুঃখজনক ঘটনা ঘটে, সেগুলোকে নিয়ে এগিয়ে চলতে। হাতের 5টা আঙুল তো সমান নয়, হাতের 5টা আঙুল সমান নয়, বাট এই 5টা আঙুলই আমার আঙুল। আবার যদি এই আঙুলগুলো সমান হতো তাহলে হাতটা মুঠো করতে পারতাম না। 5টা আঙুল এমন ভাবেই তৈরি, অসমান বলেই কিন্তু আমি মুঠোটা করতে পারছি। তো সেই জন্য রাজনীতিতে সবকিছুই চলবে, সবকিছুই হবে। রাজনীতির সর্বশ্রেষ্ঠ হলো মানুষ, রাজনীতির ভগবানকে মানুষ। বাকি যারা নেতাগিরি দেখায় তারা ভুলে যায় যে ভাই এই মানুষগুলো ভোট দিয়েছে বলে তুমি স্করপিও করে যাচ্ছ, তোমার সেক্রেটারি এসে গেটটা খুলছে, তুমি সাদা জুতো, সাদা প্যান্ট, সাদা জামা পরে গাড়ি থেকে নামছো, হ্যাঁ, হাত জড়ো করে মানুষের দিকে তাকাচ্ছ, দাদা হাত তুলছো। মানুষ যদি কালকে ভোট না দিয়ে দাঁড় করায়, আপনি কোথায়? তো কমিউনিস্ট পার্টিতে তারা কেউ ঈশ্বরকে বিশ্বাস করেন না, ওনার নাস্তিক। তো আমার তো সবচাইতে বড় প্রশ্ন হলো যে মোহাম্মদ সেলিম কি তাহলে আল্লাহকেও বিশ্বাস করেন না? আল্লাহ মানে কি? আল মানে দা, আর লাহ মানে গড, দি গড, অ্যারাবিক ওয়ার্ড, তাই না? তো যখন শ্রদ্ধেয় হজরত মোহাম্মদ এসছিলেন তার আগে থেকে কিন্তু আল্লাহ শব্দটা ছিল অ্যারাবিয়ান ওয়ার্ডেতে, তাই না? এবং ওনার আগে জিসাস এসছিলেন, জিসাস ক্রাইস্ট এসছিলেন। তো জিসাস ক্রাইস্ট বিফোর বিসি 3-4 বিসির আগে জন্মগ্রহণ করেছিলেন এবং তারপরে 32 ওনার সম্ভবত 32 খ্রিস্টাব্দে ওনার বোধহয় সম্ভবত ক্রুসিফিকেশন হয়েছিল ওরকমই একটা সময়তে। তারপরে প্রায় ধরুন 200, 250, 300 বছর লেগে গেছে খ্রিস্টান ধর্ম তৈরি হওয়ার জন্য। উনি কিন্তু খ্রিস্টান ধর্ম তৈরি করেন, উনি কিন্তু জুডিজম সেই ধর্মের উনি মানুষ ছিলেন এবং উনি কিন্তু সেই ধর্মেরই প্রচারক ছিলেন, সেই ধর্মেরই উনি কিন্তু শিক্ষক ছিলেন। কিন্তু সেই সময়তে উনি, তখন তো ইসরায়েল ছিল না, ইসরায়েল তো দেশ হয়েছে 1948-এ, আমাদের দেশ স্বাধীন হয়েছে 1947-এ, 1948-এ ইসরায়েল তৈরি হয়েছে। তো সেই সময়ের যে দেশ ছিল সেই সময় কিন্তু উনি জুডিজম ধর্মের প্রচারক ছিলেন, উনি কিন্তু খ্রিস্টান ধর্ম তৈরি করেননি। খ্রিস্টান ধর্মের প্রতিষ্ঠাতা কিন্তু জিসাস ক্রাইস্ট নন। উনিও কিন্তু একই ঈশ্বরে বিশ্বাস করতেন, উনিও বলেছিলেন যে ঈশ্বর একজনই, ওয়ান, দ্যাট ইজ গড। তেমনি হযরত মুহাম্মদও কিন্তু একই ঈশ্বরে বিশ্বাস করেন, অনলি গড ইজ ওয়ান, দ্যাট ইজ দি গড, আল্লাহ। আর যদি ইসলাম বলেন, ইসলাম শব্দটা কিন্তু আরবিক ওয়ার্ড। ইসলাম মানে হলো আপনার শান্তি এবং আপনার হলো সাবমিশন টু গড, ঈশ্বরের প্রতি নিজেকে সাবমিট করে দেওয়া। তো ইসলাম ধর্মের আজকে যে যারা জঙ্গিরা, যারা ইসলাম ধর্মের
অপবাদ দিয়ে ইসলাম ধর্মকে কলুষিত করে পেহেলগাঁওয়ে যে ঘটনা ঘটিয়েছে তারা কিন্তু কেউ ইসলামিক নয়, ইসলামিস্ট নয়। আমার কাছে পরিষ্কার, আমি যেটুকু বুঝেছি, ইসলাম ধর্ম অনেক বড় ধর্ম। যারা ওখানে পেহেলগাঁওতে ঘটনাটা ঘটিয়েছে তারা কেউ ইসলামিস্ট নয়, তারা ইসলামকে অপভ্রংশ করে দিয়ে ইসলামকে কলুষিত করছেন। ইসলামেতে হযরত মুহাম্মদ কোথাও যে কোরআন লেখা আছে সেখানে শান্তির বার্তা বলা হয়েছে, সেখানে সাম্যবাদের কথা বলা হয়েছে। আপনি যদি মসজিদে নামাজ পড়তে যান, যারা তাদেরকে জিজ্ঞেস করেন যে নামাজে কি বলা হয়, সেখানে বলা হয় যে যদি একজনের কাছে রুটি থাকে খাবার, তার খিদে পেয়েছে, আর তার ডান দিকে বাঁ দিকে যদি 6 জন থাকে, 4 জন থাকে, তাদেরও খিদে পেয়েছে, তাদের খাবার নেই, তাহলে আপনাকে যেটুকু খাবার থাকবে সেইটুকু খাবার ডান দিক বাঁ দিক সবাইকে ভাগ করে আপনি খাবেন। তো ইসলাম মানে হলো, আপনি ইসলাম শব্দটা এসছে সালাম থেকে ইসলাম এসছে, প্রথম শব্দটা যেটা আরবিক ওয়ার্ড সেটা সালাম থেকে এসছে। তো ইসলাম হলো সাম্যবাদ, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে হলো আপনার ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ, সাবমিশন। কিন্তু আজকের তারিখে সারা পৃথিবী জুড়ে যে জঙ্গিরা সন্ত্রাসবাদ চালাচ্ছেন, আমার মনে হয় না তারা কেউ ইসলামিস্ট, এটা আমার বিশ্বাস। আপনি প্রশ্ন করেছেন যে আপনার সঙ্গে দিলীপ বাবুকে কেন দেখা যাচ্ছে না, তার উত্তর দিতে গিয়ে আমি আপনাকে একটু কমিউনিজম বলে দিলাম, মোহাম্মদ সেলিমকেও বলে দিলাম। কিছু মনে করবেন না, তার সঙ্গে ইসলাম বোঝালাম আপনাকে, কিছু মনে করবেন না, আমি বোঝানোর কেউ নেই। আমি যেটুকু শিখেছি বা জানি সেটুকু আপনার সঙ্গে শেয়ার করলাম। তো ফলে রাজনীতির আঙিনাতে জোয়ার ভাটা যেমন হয় সমুদ্রেতে, নদীতে জোয়ার এলো আবার ভাটা হয়ে গেল, তো রাজনীতিতে মানুষ আসে মানুষ যায়। বাজপেয়ীজি এক সময় এসছেন, সারা ভারতবর্ষ 2 থেকে 2 জন থেকে, বাজপেয়ীজি আদবানিজি থেকে আজকে সরকার তৈরি হয়ে গেছে। বাজপেয়ীজি সরকার তৈরি করেছিলেন। তো বাজপেয়ীজি যখন ছিলেন, আমিও তখন প্রথম বাজপেয়ীজিকে ভোট দিয়েছিলাম, আমি প্রথম ভোটার হয়েছিলাম, প্রথম ভোটটাই বাজপেয়ীজিকে দিয়েছিলাম। তো আজকে বাজপেয়ীজি নেই, কিন্তু তার আদর্শ রয়ে গেছে, তার কর্মকাণ্ড রয়ে গেছে, তার যে ভালো কাজ সেগুলো আমাদের ভারতবর্ষের মধ্যে রয়ে গেছে। কিন্তু আমরা আস্তে আস্তে তো সবকিছুই ভুলতে যাই না। এখন মোদিজির জমানা, তা এখন আমরা মোদিজি নিয়ে আমরা আলোড়ন তৈরি করছি সারা ভারতবর্ষ জুড়ে। সেই সময় বাজপেয়ীজিকে আলোড়ন তৈরি করা, তো বলে জোয়ার ভাটার মতো নেতারা আসে নেতারা যায়, কিন্তু পার্টি থাকে, এবং পার্টির রাজনৈতিক দলের একটাই কাজ হওয়া উচিত, মানুষের সেবা করা। আর যারা রাজনীতিটা করতে আসছেন পয়সা কামানোর জন্য, আমি তাদেরকে বলবো ব্যক্তিগতভাবে, যেমন অভিষেক বাবু লিপস অ্যান্ড বাউন্স করে উনি কোম্পানি বানিয়েছেন না, লিপস অ্যান্ড বাউন্স, এবং সেখান থেকে অর্থ উপার্জন করেন। তো আমার মনে হয় ওনার এই যে পথটা উনি দেখিয়ে দিয়েছেন, মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভাই ব্যবসা করো, কোম্পানি খোলো, ব্যবসা করো, রাজনীতি করো মানুষের সেবার জন্য। তো লিপস অ্যান্ড বাউন্সের মতো কোম্পানি খোলো, ব্যবসা করো, পয়সা কামাও, কিন্তু রাজনীতি করে পয়সা কামানোর জন্য রাজনীতি করতে এসো না। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, খড়গপুর সদর বিধানসভার বিধায়ক আপনি, দল যদি পুনরায় আপনার উপর আস্থা রাখে, দলকে আশানুরূপ ফল দিতে পারবেন? যা কাজ করেছেন আপনি এলাকায়, মানুষ কি না, 1 নম্বর আমি তো দেওয়ার কেউ নই। আপনি আমাকে আজ অব্দি কোথাও কোনো রেকর্ডে দেখাতে পারবেন না যে আমি কখনো বলেছি আপনারা আমাকে ভোট দিন, আমাকে ভোট দিন। আমি সবসময় একটা কথা বলি যে আপনারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবেন, ভারতীয় জনতা পার্টিকে জেতাবেন। তা আমি তো ভারতীয় জনতা পার্টির একজন রিপ্রেজেন্টেটিভ, আমার কোনো ভূমিকা নেই, আমি হলাম নামমাত্র। আমার জায়গায় অন্য কাউকে দিলে তিনিও বিজেপির ক্যান্ডিডেট হবেন। তো সেই জন্য যিনি ক্যান্ডিডেট হন না কেন, আমিও বিজেপিকে জেতাবো, সমস্ত মানুষকে বলবো আপনারা বিজেপিকে জেতান। আজ অব্দি এই কথাটা আমি বলছি, কারণ এই মুহূর্ত অব্দি আমি আপনার সামনে বসে আছি, তাই না? কালকের মুহূর্তে পর মুহূর্তে পৃথিবীতে কি হবে? থাইল্যান্ডে কদিন আগে ভূমিকম্প হলো, যারা ঘরে বসছিল তারা সব ওপর থেকে নিচে পড়ে গিয়ে তারা মৃতদেহে পরিণত হলো, তাই না? তো ফলে মানুষের জীবনের তো কোনো ভরসা নেই, কোনো মূল্যবোধ নেই। আপনি ঘামছেন, এই ঘামটাই হলো বর্তমান। একটু পরে আপনি এসিতে উঠবেন কি এসি ঘরে যাবেন, আপনার ঘামটা মুছে যাবে, কিন্তু বর্তমানে তো আপনার ঘাম দিচ্ছে। আপনি হাতে এতক্ষণ ধরে বাঁ হাতে ধরে আছেন বুমটা, আপনার হাতে ব্যথা করছে, এটা বর্তমান। একটু পরে আপনি বুমটা ছেড়ে দেবেন, হাতে ব্যথাটা কমে যাবে। তো বর্তমান পরিস্থিতিতে আমি বলবো যে ভারতীয় জনতা পার্টি একটি দল, পৃথিবীর সর্ববৃহৎ দল। আমরা তাদের সবার সৈনিক এবং তাদের সবার রিপ্রেজেন্টেটিভ। আমাদের কোনো ব্যক্তিগত মূল্য নেই, ভারতীয় জনতা পার্টি এবং তার সিম্বল পদ্মফুল, তারই মূল্য।
ধন্যবাদ দাদা আপনাকে। আমরা কথা বললাম বিধায়ক তথা কাউন্সিলর হিরণময় চট্টোপাধ্যায়ের সঙ্গে। দেখতে থাকুন স্পিড নিউজ বাংলা।